সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, সংবিধান বিশেষজ্ঞ ও স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা। রয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং মুনতাসির মামুন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় অংশ নিতে পারেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। কুমিল্লায় পুলিশের উপর হামলার ঘটনায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়, গুলিবিদ্ধ 2 জেএমবি সদস্য আটক। মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলায় আটক মোস্তফা 5 দিনের রিমান্ডে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় বলেই 7ই মার্চ পালন করে না বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। বিএনপির ভাষায় ওই ভাষণে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত মহাসাগরীয় দেশগুলোকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাকার্তায় লিডার্স সামিটে বললেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় সমুদ্র সম্পদ কাজে লাগাতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল। এবং দেশে প্রতি 30,000 ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য আছে মাত্র 1টি শয্যা। বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা 150-এরও কম, চিকিৎসা পাচ্ছেন না অনেকেই। আমরা এবার চলে আসবো আমাদের আলোচনায়। আজ ঐতিহাসিক 7ই মার্চ। 1971 সালের এই দিনটিতে বঙ্গবন্ধু সেই অবিস্মরণীয় ভাষণটি দিয়েছিলেন, যেই ভাষণটি বাংলাদেশের কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতার জন্য, এবং তাদের একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছিল যে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে হবে। তো সেই ভাষণটি নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমি ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, আপনি অত্যন্ত কাছ থেকে বঙ্গবন্ধুকে দেখেছেন এবং সেই দিনগুলোর একেবারেই প্রত্যক্ষদর্শী আপনি একজন। আপনি যদি একটু ওই ভাষণটির যে পটভূমি, কিভাবে পটভূমিটা তৈরি হলো ভাষণটি, আমরা একটু আলোচনা করতে চাই, কারণ আমাদের আজকের প্রজন্মের অনেকেই হয়তো সেই দিনগুলোর কথা জানেন না সেইভাবে। আপনি যদি একটু পটভূমিটা ব্যাখ্যা করেন। আমাদের 1970 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আন্ডারে হয়, এবং সেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে ভিতরে বিষয়টি প্রাধান্য পেয়েছিল সেটা হচ্ছে যে ওয়ান পার্সন ওয়ান ভোট হিসেবে। এবং বঙ্গবন্ধু এবং সেই এলএফওতে অনেকগুলো লিমিটেশনস থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু বলেছেন আমরা নির্বাচনে যাব, কারণ এখানে সিদ্ধান্ত হয়ে যাবে বাংলাদেশের পক্ষে কথা বলবে কারা, এই প্রশ্নটা। কারণ এমনভাবে এলএফওটা তৈরি করেছিল যে সেটা যদি আমরা সংবিধান পাশও করতাম, ইয়া খান যদি দস্তখত না দিত, তাহলে আপনার ওই কনস্টিটিউশন কার্যকর হতো না, পার্লামেন্ট ভেঙে দিত, আবার নতুন নির্বাচন হতো। এ ধরনের বিষয়গুলো, আপত্তিকর বিষয়গুলো ছিল। কিন্তু বঙ্গবন্ধুর ওই যে সিদ্ধান্তটা যে আমাদের এই দেশের মানুষের পক্ষে কথা বলবে কারা, সেজন্য আমরা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আপনারা সবাই জানেন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। আমরা মেজরিটি পার্টি, বঙ্গবন্ধু সেই পার্টির নেতা ছিলেন, এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে এই ফেব্রুয়ারি মাসেই বলেছিলেন যে পার্লামেন্ট ডাকার জন্য, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডাকার জন্য। উনি 15ই ফেব্রুয়ারির কথা বলেছিলেন, কিন্তু সেটা না মেনে তিনি ভুট্টোর কথা শুনে 3রা মার্চ অধিবেশন ডাকলেন। আমরা এই জন্য একটা প্রস্তুতি বঙ্গবন্ধু ইতিমধ্যে নিয়েছিলেন, 6 দফা 11 দফা ভিত্তিক সংবিধান তৈরি করবার দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন ডক্টর কামাল হোসেন সাহেব, এবং আমি মূলত কাজটা করছিলাম। সাথে আমাদের ইকোনমিস্টদেরও আমরা সেখানে ডক্টর নুরুল ইসলাম, ডক্টর মোশাররফ হোসেন, রহমান সোবহান, স্বদেশ বোস, এরাও আমাদেরকে হেল্প করেছিলেন যে 2 কারেন্সিস
বিষয়টা। So আমরা যে সমস্ত জটিল প্রশ্নগুলো আসতে পারে সবকিছু আমরা রিজলভ করেছিলাম, করে আমাদের 1 মার্চে আমাদের এই কনস্টিটিউশনটাকে, ড্রাফট কনস্টিটিউশনটাকে অ্যাপ্রুভ করার জন্য পুরানা পল্টনে আওয়ামী লীগ অফিসের সেন্ট্রাল কমিটির মিটিং। সেই মিটিংয়ে আমরা যখন পাঠ শেষ করেছি ঠিক সেই সময় ওই রেডিওতে ঘোষণা এলো যে এই অনির্দিষ্টকালের জন্য ইয়াহিয়া খান আমাদের অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন, এবং উইদাউট এনি কনসালটেশনস, উইদাউট এনি ইনফরমেশনস রেডিওতে এটা শোনা গেল। তখনই আমরা, আমাদের আগে নির্দেশ ছিল, আমি পার্টির ইলেক্টেড হুইপ লিডার, ইলেক্টেড আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লিডার অফ দ্য পার্টি, পার্লামেন্টারি পার্টি, এবং উনি আমাকে বলেছিলেন যে 2 হাউসেরই সভাটাকে আমরা পূর্বাণী হোটেলে, এবং পূর্বাণী হোটেলে সে সবার অ্যারেঞ্জমেন্টসগুলো করা হয়েছিল। তখন আমরা রাশ করলাম পূর্বাণী হোটেলে, আমাদের 2 হাউসের মেম্বার্সরা সেখানে এসে গেছে, এবং যখন আমরা যাচ্ছি, বেরোইছি, তখন স্টেডিয়ামে খেলা চলছে। হ্যাঁ না, তখন আমরা পূর্বাণী হোটেলে ঢুকতে যেয়ে দেখি যে মতিঝিলের মিছিলের পর মিছিল আসছে, এবং পূর্বাণী হোটেলের সামনে একদিকে ভিড়, এবং ভিড় ঠেলে আমরা ভেতরে ঢুকলাম। সাংবাদিকরা এলেন, সাংবাদিককে বললেন যে অপেক্ষা করুন, আপনার সাথে বঙ্গবন্ধু কথা বলবেন, কিন্তু আমরা আগে আমাদের মিটিংটা করি। তো মিটিংয়ে যে দ্রুত দুটো রেজলিউশনস দিলাম। এদিকে বারবার হুমকি আসছে ক্যান্টনমেন্ট থেকে, তারা ইয়েকে, পূর্বাণী হোটেলের যারা মালিক ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলছে যে এখনই আমরা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ছি, ওটা মাটিতে গুঁড়ে দেওয়া হবে পূর্বাণী হোটেলে। তো তারাও খুব হচকচিত, কারণ যে কিচ্ছু চিন্তা করবেন না, আসতে দেরি হবে, আর পথে লোক নেমে গেছে, এবং সব স্লোগান যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, পিন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, এই স্লোগানে মুখরিত। তো সেই অবস্থাতে মানুষের হাতে যা কিছু আছে, লাঠি টাঠি রড টড সব নিয়ে তারা রাস্তায় মোতায়েন হয়ে গেছে। তো এই যে বিষয়টা 1 মার্চ থেকে যেটা শুরু হলো, তখন আমি খুব দ্রুত দুটো রেজলিউশনস নিলাম। একটা রেজলিউশনস হচ্ছে বিশ্বাসঘাতকতামূলক আচরণ ইয়াহিয়া খানের, যে এটাকে এককভাবে তিনি মুলতবি ঘোষণা করেছেন অনির্দিষ্টকালের জন্য। আর আরেকটি রেজলিউশন যে এই 2 হাউস মিলে আমরা বঙ্গবন্ধুকে সমস্ত ক্ষমতা অর্পণ করলাম, যে তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই পরিবর্তিত অবস্থাতে, সেই সিদ্ধান্তাই তো আমাদের এই 2 হাউসের সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্তের রূপান্তর বলে পরিগণিত হবে। তো এইটা পাশ করার পরেই আমরা তো বেরিয়ে গেলাম, এবং তারপরে তো দেখলাম যে ইতিমধ্যেই পুরোনো পল্টন ময়দানে সহস্র সহস্র লোক, না হলেও প্রায় লক্ষাধিক লোকের মতো সেখানে ইয়ে গেছে। স্টেডিয়াম থেকে সব বেরিয়ে এসছে, পাকিস্তান টেস্ট ম্যাচ ছিল সেটা ভেঙে দর্শক, খেলোয়াড় সবাই চলে এসছেন, আর মিছিলের পর মিছিল বিভিন্ন অলিগলি থেকে সারা ঢাকা শহর থেকে এসে বেঁধেছেন। তো সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তারা এই মিটিংটা পরিচালনা করলো। দুটো লাশও ওখানে এসছে, সেখানে তার যে গায়েবী জানাজা হলো। এই গেল 1 মার্চের যে অবস্থান, সেই অবস্থা। এবং এরপর থেকে যে বঙ্গবন্ধুর যে অসহযোগ আন্দোলনে যে ডাক দিলেন, সেই অসহযোগ আন্দোলন যেমন চলতে থাকলো, এই অসহযোগ আন্দোলন আমরা বলছি বটে, কিন্তু এটা আসলে হচ্ছে আমাদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের দাবি আমরা করছিলাম, সেই আত্মনিয়ন্ত্রণ করবার কৌশলগুলো রপ্ত হয়ে গেল। অতএব আমরা ডিফ্যাক্টো আমরা কন্ট্রোল নিলাম, এবং ডিজুরেও আইন এবং সাংবিধানিকভাবেও এটাই কিন্তু সরকারে পরিণত হলো। অতএব বঙ্গবন্ধু যে নির্দেশনা দিচ্ছিলেন, বেসিস অফ আওয়ার রেজলিউশনস, এই পার্লামেন্টের নির্বাচিত সদস্য তাদের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে তিনি দেশকে পরিচালনা করছিলেন। তো সেই জন্য আমরা যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আন্দোলন যে করছিলাম, এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্যই আমাদের সংবিধান রচনা করার যে ম্যান্ডেট আমরা জনগণের কাছ থেকে পেয়েছিলাম, সেটা করবার যে প্রস্তুতি নিচ্ছিলাম, সেটা ইনএফেক্ট কিন্তু আমরা 1 তারিখ থেকে 7 মার্চ পর্যন্ত সেটা অলরেডি অর্জন করেছি। এবং বঙ্গবন্ধু এই প্রেক্ষিতটা যদি আমরা জানি, তবে আমার মনে হয় নতুন প্রজন্মের জন্য আপনি যেটা বলছিলেন 7 মার্চটাকে বোঝা অনেক সহজ হবে। অতএব তিনি সেদিন গেছেন ওখানে, যে বাংলাদেশের জনগণের
প্রতিনিধি এবং যে পাকিস্তানের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সেখানে মেজরিটি পার্টির লিডার, এবং তৃতীয়ত যে পার্লামেন্টের মেম্বার্সরা তাকে সমস্ত ক্ষমতা অর্পণ করেছেন এবং তিনি যেটা বলবেন সেটাই আমাদের সকল জনগণের পক্ষের কথা হবে। এবং খুব 7 মার্চের বক্তৃতার আরেকটা কতগুলো প্রেক্ষিত আছে যে উনি ওই রকম একটা স্পেকুলেশন চলছে যে কি হবে, কি বলবেন, কি কনসিকুয়েন্স হতে পারে বা না পারে। এবং আমরা দেখলাম যে ওই শাহবাগ থানার যেখানে এখন ওখানে একটা টিলা মতো ছিল, টিলার উপরে ওখানে একজন ম্যাজিস্ট্রেট এসছে, সমস্ত কিছু লিখছে, আর্মির লোকজন সেখানে এসছে, উপরে তখন হেলিকপ্টার ঘুরছে, প্লেন ঘুরছে, তো একটা ভয়ঙ্কর মানে ভয়াবহ একটা অবস্থা। কিন্তু জনগণ মানে অবিচল এবং তারা এই অধীর আগ্রহ নিয়ে উনি কি বলবেন সেটা শুনবার জন্য অপেক্ষারত। এবং আমার মনে হয় যে ওই দিনের সেই ছবিটা আমাদের নির্মলানন্দ গুণের যে কবিতা স্বাধীনতা আমাদের হয়ে গেল, সেই এটা খুব সুন্দর। ওই কবিতাটা আমার মনে হয় এমনভাবে এটা প্রকাশ করেছে যে এটা যে একটা যেন পোয়েটিক ফটোগ্রাফিক। ধন্যবাদ। আমরা একটু মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে আসব। এই ভাষণটিকে বলা হয় যে পৃথিবীর অন্যতম সেরা একটি ভাষণ, এবং এই ভাষণের যতগুলো বৈশিষ্ট্য আছে মানে সব দিক বিবেচনা করলে আমার মনে হয় অন্যতম, কেন আমরা সর্বশ্রেষ্ঠ ভাষণ বলতেও কোনো আসলে অসুবিধা নেই। তা আপনি একটু এই ভাষণটির কি কি বৈশিষ্ট্য ছিল বা কেন এই ভাষণটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এই দিকটা দিয়ে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। আমি প্রথমেই 7 মার্চের এই আলোচনায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, এবং সবাই আমরা এটা কথা বলে থাকি এবং স্বীকার করি, ইতিহাসবিদরাও এই কথা বলবে যে এটা ছিল এক ঐতিহাসিক ভাষণ। একটা ভাষণ ঐতিহাসিক তাৎপর্য গ্রহণ করে বিচ্ছিন্নভাবে তার শব্দ চয়নের জন্য শুধু নয় এবং বক্তার অঙ্গিভঙ্গির জন্য নয়, সেটা প্রধানত তাৎপর্য অর্জন করে যে তৎকালীন ঐতিহাসিক প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নেতা হিসেবে যেইটা দায়িত্ব অর্পিত হয় সেইটা পালন করতে সক্ষম হচ্ছেন কি হচ্ছেন। এবং ওই অর্থে আমি এইভাবে কথাটাকে বলতে চাই যে 71-এর মার্চের উত্তাল দিনগুলোতে আগে থেকে তৈরি হওয়া পটভূমিতে জনগণের ভেতরে যে আকাঙ্ক্ষাটা জমা হয়েছিল সেইটাই কিন্তু রূপ পেয়েছিল বঙ্গবন্ধুর ভাষণের ভেতর দিয়ে। সুতরাং এটা বঙ্গবন্ধু বক্তৃতা করেছেনও বলা যায়, আরেকভাবে বললে বলা যায় জনতা তাদের কথা ব্যক্ত করছে বঙ্গবন্ধুর মুখ দিয়ে, এবং সেই কারণেই সম্ভবত ইতিহাসে একটা অমর অক্ষয় একটা বক্তৃতা হিসেবে সেটা চিরদিন চিহ্নিত হয়ে থাকবে। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ইতিহাস শেষ বিচারে নির্ধারণ করে জনগণের শক্তি, এবং ইতিহাস তৈরি করার জন্য জনগণ তার নেতাকেও তৈরি করে, এবং নেতা জনগণ দ্বারা তৈরি হয়। আবার নেতাই জনগণকে কিন্তু নেতৃত্ব দেয়, জনগণের সঙ্গেও থাকতে হয় আবার সামনেও থাকতে হয়। এবং 7 মার্চের ভাষণ সম্পর্কে আমি বলবো, সেটা সেই ইতিহাসের এই কথাগুলোকে যেমন প্রতিফলিত করেছে, সঙ্গে সঙ্গে সেখানে যে লক্ষ লক্ষ মানুষ সেই দিন উপস্থিত হয়েছিল। আদমজি থেকে চলে এসেছে শ্রমিকরা লাল নিশান নিয়ে, নৌকার বইটা হাতে নিয়ে মাঝিরা চলে এসেছে, সমস্ত জনগণের হাতে লাঠি। আমিরুল ভাই বললেন যে উপর দিয়ে প্লেন উঠছে, হেলিকপ্টার উঠছে, আমি এখনো স্পষ্টভাবে দেখতে পাই যে সমস্ত বাঁশের লাঠিগুলো ওই দিকে উঁচু করে, যে ভাবটা এরকম যে বাঁশ দিয়ে খোঁচা মেরে ওই প্লেনটাকে নামিয়ে ফেলল। মানুষের সেই উত্তাল আবেগ এবং সেইটাকেই তার কন্টেন্ট, বক্তৃতার কন্টেন্ট এবং তার ভঙ্গিমা, উপস্থাপন, ভাষা, শব্দ চয়ন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি এই ভাষণটাকে বিবেচনা করি তাহলে পরেই সেটার তাৎপর্য আমরা প্রকৃতভাবে খুঁজে পাবো। এইখানে কতগুলো বিষয় বিশেষভাবে হয়তো ভাষণ সম্পর্কে বলা দরকার। একটা যে বিতর্ক করা হয় যে, এবং আমার বিবেচনায় এটা অহেতুক বিতর্ক,
যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কি দেন নাই। আমি এই প্রশ্নে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধ ৭১-এর মার্চ মাসে শুরু হয়েছে, আমি এই থিওরি মানতে রাজি না। এইটার পটভূমি যদি আমরা না বুঝি এবং দীর্ঘমেয়াদী এবার শর্ট টার্ম পটভূমিটা আমিরুল ভাই এটা বললেন, আরো পেছন থেকে যদি আমরা আসি, সে ব্রিটিশ আমল, ভাগ করো শাসন করো নীতি, তারপরে যে পার্টিশন হলো, তারপরে সেখানে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়, এই কথা বলে কমিউনিস্টরা নামলো। তারপরে যুক্ত ফ্রন্টে স্বায়ত্ত শাসনের দাবি, ২১ দফার ভিতরে স্বায়ত্ত শাসনের দাবি থাকলো, আইয়ুব বিরোধী আন্দোলন ৬১-৬২-তে আইয়ুব বিরোধী আন্দোলন করার সময় এই ঘটনাটা আমি একটু বলতে চাই যে বঙ্গবন্ধুর সঙ্গে কমিউনিস্ট পার্টির গোপন নেতাদের ৩-৪টা বৈঠক হয় যে কি করা এখন, এবং সেই বৈঠক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার তত্ত্বাবধানে সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। রাজবন্দির মুক্তি চাই, ভোটাধিকার চাই, ইত্যাদি ইত্যাদি মৌলিক অধিকার। বঙ্গবন্ধু এখানে আমাদের নেতাদেরকে বললেন, মণি সিং, খোকা রায় সবাই উপস্থিত ছিলেন, তাদেরকে বললেন যে ওইখানে আরেকটা লেখেন, আমাদের বাঙালির স্বাধীনতা চাই। তো মনিদারা বললেন যে আপনার দাবিটা ঠিক আছে, আমরা এটা সমর্থন করি, কিন্তু এখনো সময় হয়নি। তো এইটা নিয়েও কয়েকদিন ধরে আলোচনা হয়। তারপর আবার সারওয়ার্দী সাহেবের সঙ্গে বঙ্গবন্ধু আলাপ করে আসলেন। পরে লাস্টে ওইটা আর রাখা হয়নি। বঙ্গবন্ধু বললেন যে আপনাদের দাদা, আপনাদের সিদ্ধান্ত মেনে নিলাম, কিন্তু আমার কথাটা কিন্তু থাকলো। সুতরাং বঙ্গবন্ধুর ভেতরে অনেকে বলার চেষ্টা করে ৭ই মার্চেও তিনি ডিসিশন নেন নাই তিনি স্বাধীনতার পক্ষে থাকবেন কি থাকবেন না। এটা একবারে মিথ্যা কথা, অসত্য কথা। কারণ তার মনের ভেতরে স্বাধীনতার চিন্তা কিন্তু অনেক আগে থেকেই ছিল, এবং সেই ধারাবাহিকতায় আন্দোলনের প্রক্রিয়াটা আইয়ুব বিরোধী আন্দোলন, ৬ দফা, ১১ দফার গণ অভ্যুত্থানে সরকার পড়ে গেল, এবং তারপরে ইলেকশন দিতে হলো, এবং সেই নির্বাচনকে রায় বাস্তবায়ন হতে দিতে যে বিঘ্ন সৃষ্টি করা হলো, সেটাই কিন্তু তাৎক্ষণিক পটভূমি রচনা করলো আমাদের মুক্তিযুদ্ধের। আমার মনে আছে যে আমরা ছাত্র ইউনিয়ন, তখন আমি জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটির, আমরা ফেব্রুয়ারি মাস পরিস্থিতি আমরা অনুমান করে ফেব্রুয়ারি মাসেই আমরা বিশেষ কাউন্সিল করলাম এবং আমাদের ঘোষণাপত্রে একটা দাবি ঢুকালাম যে পাকিস্তানের প্রত্যেকটা জাতির বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহ আত্মনিয়ন্ত্রণ অধিকার দিতে হবে। এবং ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মিটিং করে বক্তৃতায় আমরা বললাম যে অল পাকিস্তান বেসিসে মানুষের অভিমতকে যদি তোমরা কার্যকর হতে না দাও, তাহলে আমরা গণতন্ত্রের পক্ষে, মানুষের রায় বাস্তবায়নের জন্য দরকার হলে পুরো পাকিস্তানকে স্বাধীন করে হলেও আমরা সেইখানে জনরায় আমরা বাস্তবায়ন করব। এবং এই যে লিগ্যাল জায়গাটা, এই লিগ্যাল জায়গাটাকে অব্যাহত রেখেই কিন্তু আমাকে নেতৃত্ব দিতে হবে। এবং সেইখানে সবসময় এটা একটা, এই স্পিচ সম্পর্কে অনেক অ্যাঙ্গেল থেকে বলা যায়, কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্সের জায়গা যদি বিবেচনা করেন, তাহলে এটা একটা অসাধারণ কৃতিত্ব বঙ্গবন্ধুকে দিতে হয়। কেননা ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা বায়াফ্রার নেতারা করেছিল এবং তার ফলে তারা পরাজিত হয়ে গেছিল, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের আন্দোলনটাকে আগাতো না, এইটা দেওয়া যাবে না। আবার ওইদিকে স্বাধীনতার জন্য মানুষকে কিন্তু সিগন্যাল দিয়ে দিতে হবে, এবং এই দুইটার সমন্বয় সাধন অসাধারণভাবে তিনি করেছেন। দেখেন, খেয়াল করবেন, তিনি বলছেন যে তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু করবে না, এরকম একটা কথা তিনি বললেন। আবার বললেন যে তোমাকে ভাতে মারবো, পানিতে মারবো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও। সো একটা হলো প্যাসিভ ওয়েতে বলা, আরেকটা হলো অ্যাক্টিভলি জনগণের উদ্দেশ্যে বলা। এবং এইটার ভেতর দিয়ে কিন্তু তিনি গোটা পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিলেন, যেখানে সমাজের ভেতরে সবসময় আমরা দেখি যে চেতনা বা সক্রিয়তার দিক থেকে একটা অ্যাডভান্সড কোর থাকে, আবার একটা সাধারণ জনগণ থাকে, আবার ব্যাকওয়ার্ড জনগণ থাকে। আমাদেরকে যদি সশস্ত্র জনযুদ্ধ করতে হয়, একেবারে পিছিয়ে পড়া, সবচেয়ে পশ্চাৎপদ চিন্তা সম্পন্ন মানুষটাকে আমি যদি সক্রিয় না করতে পারি, তাহলে এটাকে জনযুদ্ধ করা যাবে না। সুতরাং আপনাকে কিন্তু টাইম দিতে হচ্ছে যে শেষ মানুষটাকে আমি সচেতন করে তোলার জন্য সেই পটভূমিটা আমি রচনা করতে চাই। এবং সেই পটভূমিটা, আমার কথাটা কেমন শুনবে যাই না, 25শে মার্চ যে অপারেশন সার্চলাইট হলো এবং গণহত্যা শুরু হলো, সেটা ছিল লাস্ট এক্সপিরিয়েন্স জনগণের। একেবারে ব্যাকওয়ার্ড মাসেস তারাও এসে কিন্তু বললো যে আর এটার পরে থাকা সম্ভব না। এবং এই ঘটনাটা কেউ বলতে পারে যে তাহলে ওয়াজ ইট জাস্টিফাইড আমাদের স্বাধীনতার জন্য? আমি সেই অর্থে বলছি না, আমি বলছি যে তারা যে এই জেনোসাইড করবে
কারণ এটা তো দ্বন্দ্ব হচ্ছে এবং একটা সশস্ত্র সংঘাতের দিকে যাচ্ছে, এটা তো অবধারিত। কিন্তু ঘটনাটা প্রিসিপিটেট করতে হবে কিন্তু বাই বিং অ্যাটাকড, তাহলে পরে আমি রেজিস্ট্যান্স করার জন্য সমস্ত জনগণকে শপথ পাবো। এই স্ট্র্যাটেজিক চিন্তা না করে আমাদের এই স্বাধীনতা সংগ্রামকে সঠিকভাবে একটা দিক নির্দেশনা এবং তার গাইডলাইন নির্ধারণ করা কিন্তু সম্ভবপর ছিল না। ধন্যবাদ, ধন্যবাদ সেলিম ভাই। আমি অধ্যাপক মুনতাসির মামুন আপনার কাছে আসার আগে আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মিঠু নরসিংদী থেকে বলছিলাম। বলুন। আমিরুল ইসলাম স্যার সহ সবার কাছে আমার কোশ্চেন, স্যার আপনারা তো সবাই 7ই মার্চের সময় আপনারা ছিলেন, আমরা ইয়ং জেনারেশন, আমাদের যাদের জন্ম ধরেন আমার জন্ম 89 সনে, হ্যাঁ, তো 7ই মার্চের ভাষণটাই কি স্বাধীনতার ঘোষণা হয়ে গেছিল না? তারপরে এই যে আজকের দিনে আমরা যারা যুদ্ধ দেখি নাই, যারা জানি না, মানে এক দলের সময় কেউ বলতেছে জিয়াউর রহমান ঘোষক, কেউ বলতেছে বঙ্গবন্ধু ঘোষক, মানে আমরা আসলে কনফিউজ হয়ে যাই আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। একটু কি একটু পরে আসি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে, একটু মুনতাসির মামুনের কাছে যাই। মামুন ভাই, আপনি যদি একটু একজন ইতিহাসবিদ হিসেবে ভাষণটার যে ঐতিহাসিক গুরুত্ব সেটা সম্পর্কে একটু যদি সংক্ষেপে আলোচনা করি আমরা আসি। বঙ্গবন্ধুর এই ভাষণের গুরুত্বটা এখানে যে তিনি ইতিহাসকে এবং ইতিহাসের আলোকে এই ভাষণটি দিয়েছিলেন। তিনি একেবারে শুরু থেকে যদি আপনারা দেখেন যে তিনি প্রথমে ইতিহাস বর্ণনা করছেন এবং উপনিবেশিক শাসনে থাকার অভিজ্ঞতাটা তিনি ব্যক্ত করছেন সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে। অর্থাৎ যে কথাটা জনাব সেলিম বললেন যে পরম্পরাটা যে ছিল ইতিহাসের, সেটাও কিন্তু তিনি উল্লেখ করছেন যে কি অবস্থা থেকে আমরা এলাম। এই যে ইতিহাসকে দেখে ইতিহাসের আলোকে বিবেচনা করে বর্তমানে সিদ্ধান্ত নেওয়া, এটি ছিল এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। একদিকে যেমন তিনি বলছেন যে ইতিহাসে ঔপনিবেশিক শাসনে এই হয়েছে এবং মূল কথা হচ্ছে আমাদেরকে সবসময় পদদলিত করা হয়েছে। আমরা সেই নির্বাচনে জিতলেও পদদলিত হচ্ছি, না জিতলেও পদদলিত হচ্ছি, বৈষম্য হচ্ছে এবং রক্তপাত হচ্ছে। সুতরাং এই যে অভিজ্ঞতা আমাদের হলো এবং সবশেষে আমরা জিতলাম, ক্ষমতা আমাদের আসবে, তখন আমাদের দেওয়া হচ্ছে না, তাহলে তো পথ রুদ্ধ হয়ে গেল। তাহলে এর আলোকে আমাদের কি করতে হবে এবং সেই আলোকে কি করতে হবে তিনি কিন্তু সেই কথাগুলি বলেছিলেন, যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম বা জনাব মুজাহিদুল ইসলাম সেলিম বললেন। আরেকটি বিষয় এদিকে এভাবে লক্ষ্য রাখা যায় যে অনেক আগে, প্রায় বছর 15 আগে আমরা জরিপ করেছিলাম, 15-20 বছর আগে তৃণমূল পর্যায়ে, ধরেন এমন সব এলাকায় যেখানে মানুষজনের কাছে হয়তো রেডিও ছিল না, তখন ট্রানজিস্টার। প্রথম কথা ছিল, আপনারা কি ভাষণটি শুনেছিলেন? অনেকে বলেছেন শুনেছেন, অনেকে বলেছেন অন্যের কাছ থেকে শুনেছেন বা আমি জেনেছি। অর্থাৎ প্রতিটি বাঙালি এই ভাষণের মর্মটা তাদের কাছে পৌঁছেছিল। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, আচ্ছা এই যে ভাষণ দেওয়া হলো, আপনাদের কাছে কোন বিষয়গুলি রেখাপাত করেছে বা বক্তৃতা কয়টি লাইন আপনার মনে আছে? আশ্চর্য ব্যাপার, দেখেন অনেকে যে কথা বলছে তখন তাদের কিন্তু পুরো বাক্যটাও যদি আপনি লিখেন সব মিলিয়ে কিন্তু কোনো অর্থ হয় না। কিন্তু মানে এই অবস্থা আর কি তাদের জগতের বা শিক্ষার। কিন্তু তারা দুটি কথা পরিষ্কারভাবে বলছেন যে উনি আমাদের বলেছেন প্রস্তুত থাকতে, ঘরে ঘরে দুর্গ করে দেব। আমি যারা সেলিমের কথা ওই পরম্পরায় বলতে চাই, এই যে প্রস্তুত করা মানুষ, যে আমাকে এই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি হতে হলে লড়াই করতে হবে, এবং লড়াই করতে হলে আমাকে প্রতিটি ঘরকে দুর্গ করতে হবে। এবং আরেকটি বিষয়ে খুব ইন্টারেস্টিং বলছেন যে তোমাদের যা কিছু আছে, এটা অনেক অর্থে পড়েছেন, প্রতীকী অর্থে, কিন্তু মানুষের খুব লিটারেলি গ্রহণ করেছিল। আমি অনেকের কাছে শুনেছি তারা কারো কাছে খন্তা আছে, কারো কাছে লাঠি আছে, সেগুলি নিয়ে তারা প্রস্তুত করছে। আমাদের তো আসলে বহির্বিশ্ব, অস্ত্র বা সশস্ত্র এসবের বিষয় নিয়ে আমাদের তো তেমন জ্ঞান ছিল। তো যে যেটা মেরেছে ভেবেছে এটা দিয়ে বোধহয় আমাকে প্রতিরোধ করতে হবে, আমি সেই স্পিরিটটার কথা বলছি। এবং আর কি মনে আছে বললো যে আরেকটি কথা মনে আছে, সেটা কি, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এই কথাটি হচ্ছে আমাদের শ্রোতা যে মানে করলেন, এটার উত্তরটা হচ্ছে এইটা, যে এইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং এইবারের সংগ্রাম মুক্তি, অর্থাৎ সর্বঅর্থে মুক্তির সংগ্রাম। ফলে একদিকে প্রস্তুতি, আরেকদিকে হচ্ছে তার লড়াইয়ে যাওয়ার মানসিকতা। যে কারণে আপনি দেখবেন যে 25শে মার্চ থেকে প্রতিরোধ একসঙ্গে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে উঠেছে, কেউ কিন্তু নেতৃত্ব দেয় না। এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধের কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। দ্বিতীয়ত, আমাদের ইতিহাস চর্চায় মুক্তিযুদ্ধের একটা খুব অবহেলিত দিক হচ্ছে অবরুদ্ধ দেশ, কারণ আমরা সবসময় 11 সেক্টর যুদ্ধ বিজয়কে করেছি, কিন্তু অবরুদ্ধ দেশের যে বিরাট একটা অবদান ছিল এই যুদ্ধে, একটা হচ্ছে দেশের ভিতরে প্রতিরোধ করা, দেশের মধ্যে আত্মদের সাহায্য করা, দেশের মধ্যে মুক্তিতে সাহায্য করা। যেমন আমার এই মুহূর্তে আমার শিক্ষক গিয়াসউদ্দিন আহমেদের কথা মনে পড়ছে, যিনি শহীদ হয়েছিলেন। আনিসুজ্জামান বলছিলেন যে গিয়াস, বুরহানুদ্দিন খান, জাহাঙ্গীর এরা সবাই মিলে একটা ছোট গ্রুপ করেছিলেন। তারা ওই যে ইউনিভার্সিটিতে যারা মারা গেছেন, অন্যখানে যারা মারা গেছেন, মুক্তিযোদ্ধাদের যারা সাহায্য সহায়তা করার জন্য, বলছেন যে গিয়াসকে দেখতাম যে একটা লুঙ্গি পরে, একটা স্যান্ডো গেঞ্জি পরে, একটা গামছা দিয়ে, মাথায় একটা ঝুড়ি নিয়ে সে বেরিয়েছে। আপনি দেখেন, আর যারা চলে গেছেন, যারা যুদ্ধ করেছেন তারাও সাহসী, কিন্তু এই সাহসটার কথাগুলি কিন্তু মূল্যায়ন হয় না, যে দেশে থেকে প্রতি মুহূর্তে মৃত্যু করে তারা কিন্তু এই কাজটি করেছে। এই কাজটি না করলে, এবং কেন করেছিলেন, ওই যে আমার যা আছে সেটা দিয়ে আমাকে প্রতিরোধ করতে হবে, যে স্পিরিটটা, এবং এটা স্বাধীনতার সংগ্রাম। সবাই কিন্তু এটা বলছে স্বাধীনতার সংগ্রাম। এই অবরুদ্ধ দেশে গেরিলা যুদ্ধ, উনি তো গেরিলা যুদ্ধ করেছেন, এবং মাওসেতুংয়ের থেকে সবাই, যে মানুষ না থাকলে তারপরে গেরিলা যুদ্ধ করবেন কিভাবে, যুদ্ধ তো জয় হতো না। কিন্তু মৃত্যু জেনে, আসন্ন জেনে, একটা গরিব কৃষকও তো মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, পরের দিন সে পুরো গ্রাম পুড়িয়ে দিয়েছে। মানুষ কি তাদের ক্ষুব্ধ হয়েছে? ক্ষুব্ধ তো হয়নি। এবং 7ই মার্চের যে ভাষণটা, এটা কিন্তু একেবারে আপনার 16ই ডিসেম্বর পর্যন্ত মানুষ কিন্তু এইভাবে বলে রেখে, যে কারণে স্বাধীন বাংলা বেতারে একটা প্রিয় ছিল অংশ, বজ্রকণ্ঠ, যে ওনার এই ভাষণটা সবাইকে ইন্সপায়ার করেছিল। আরেকটি বিষয় হচ্ছে এই যে স্বাধীনতার বিষয়টা, আমরা তো তখন রেস কোর্সে ছিলাম, আমরা পত্রিকা সেখানে ছিল যে স্বাধীনতা চাই। আমার মনে আছে কবি নুরুল হুদা, আমরা এই পত্রিকা বের করে বিক্রি করছিলাম, কারণ আমাদের একটা ধারণা হয়েছিল যে স্বাধীনতা ঘোষণা নাও হতে পারে। সুতরাং একটা আমরা স্বাধীনতা চাই, এটা এই যে কথাটা উনি বললেন যে আমরা যা চাই সেটার কথাই উনি বলছিলেন। এবং আমরা তখন যখন বক্তৃতা শুনে আমরা বেরিয়ে আসছি, আমাদের কিন্তু কখনো মনে হয়নি যে স্বাধীনতার ঘোষণা এটা নয়। পরে 25শে মার্চ বা 26শে মার্চ কি হয়েছে আমি সেটাই মেটেরিয়াল, আমাদের কাছে কিন্তু সেটাই মনে হয়েছে। একটু আগে আপনি নিউজে দেখালেন যে মির্জা ফখরুল বলছেন যে যথেষ্ট নয়। এই ধরনের রাজনীতি করে না, মানে এটা আমি বলবো কি, আপনি একজনকে পছন্দ করতে না পারেন, একজনকে অপছন্দ করতে পারেন, ইতিহাসের সত্যকে নিয়ে যদি এরকম হীনমন্যতার সৃষ্টি হয়, তাহলে কিন্তু ওই রাজনৈতিক দল এগিয়ে যেতে পারে না। একটা ক্ষেত্রে আপনি অনেক কিছু পছন্দ করতে না পারেন মহাত্মা গান্ধীর, কিন্তু মোদী পর্যন্ত, যারা এই জনসংঘ যারা হত্যার দায়িত্বে ছিল, তারাও কিন্তু রাজঘাটে গিয়ে বা ওই দিন মহাত্মা গান্ধীকে স্মরণ করে এবং ফাদার অফ দ্য নেশন বলে, ওয়াশিংটনকে বলে। এই শ্রদ্ধাবোধটা যতদিন আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে আসবে না, আপনি ক্রিটিক্যাল হন, অসুবিধা নেই, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ শেখ মুজিবুর রহমান এখানে এই স্বপ্ন তো অনেকেই দেখেছেন বাঙালির, ভাষারই বলেন নাই যে আসলাম আমরা ইয়ে করলাম, ইয়েতে আমরা পূর্ব পাকিস্তানের স্বাধীনতা অনেক আগেই বলেছেন, প্রকাশ্যে বলেছেন। কিন্তু স্বপ্ন দেখা, আরেকটা হচ্ছে স্বপ্ন দেখা, লালন করা, যেটা ব্যারিস্টার আমিরুল ইসলাম বললেন, এবং সেই মানুষকে সেই স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত করা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটি হচ্ছে অন্য রাজনৈতিক থেকে বৈশিষ্ট্য। তিনি যদি আমাদের জেনারেশনকে স্বপ্ন না দেখাতেন, তাহলে কি স্বাধীনতার যুদ্ধে আমরা যেতে পারতাম? মুক্তিযুদ্ধে আমরা এত স্বতঃস্ফূর্তভাবে যেতে পারতাম? খালি স্বপ্ন কথা বললে তো হবে না, স্বপ্নটাকে আপনার লালিত করে আপনাকে, আমি সব একটা জেনারেশনকে তিনি কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন। এবং আজকের দিকে যদি আপনি তুলনা করেন, দেখবেন আজকের রাজনীতিবিদরা কেন বড় মাপের রাজনীতিবিদ হতে পারছেন না, কারণ তারা জেনারেশনকে স্বপ্ন দেখাতে পারছেন। এটা কিন্তু একটা বড় বিষয়। সুতরাং ওই দিক থেকে বললে আমি মনে করি
26 তারিখে হচ্ছে একটা ফর্মাল ডিক্লারেশন, যেটা সাধারণত অনেকে দিয়ে থাকে, কিন্তু স্বাধীনতার ঘোষণা এবং প্রস্তুতি 7ই মার্চ থেকে কিন্তু মোটামুটি করেছিল, যে কারণে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হয়েছিল। ধন্যবাদ। আমি বেশ মামুনুল ইসলাম আপনার কাছে আবার আসবো। যেই দর্শক যে প্রশ্নটা করেছে অনেকটা উত্তর মুনতাসির মামুন দিয়েছেন, তারপরে আপনি যদি কিছু যোগ করতে চান, বিশেষ করে এই যে বিতর্কটা যেটা এখনকার প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে আসলেই আমরা দেখছি, উনি তো স্পষ্টতই বলেছিলেন। আমার মনে হয় না যে কোনো বিতর্ক আছে, না, আর কেউ বিভ্রান্ত হচ্ছে না। বিভ্রান্ত হচ্ছে যারা বিভ্রান্ত মানুষকে করাতে চায় তারা কিছু এরকম কথাবার্তা বলছে, এটা দুর্ভাগ্যজনক হলো। এটাই আমাদের রাজনীতির বাস্তবতা, রাজনীতির নামে যেগুলো করা হচ্ছে, যেটা মুনতাসির মামুন খুব কারেক্টলি বলেছেন। কিন্তু আমি তো দেখছি যে 7ই মার্চের ভাষণে যেটা উনি বলেছেন, এবং তিনি দিনক্ষণ তারিখ না বললেও ঘটনা যখন ঘটবে সে আহ্বান কেন দিয়েছে। সেটা বলছে যে আমার ভাইয়ের বুকে যদি আরেকটি গুলিও চালানো হয়, তোমাদের উপরে হুকুম রইল, যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। তো এইটা স্বাধীনতার ঘোষণা না? ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তো এই যে কথাটা, অতএব ওই যে গুলিটা, ওইটা তো 25শে মার্চের গুলির কথা বলেছেন, কারণ ওদের কাছে সে গুলি ছিল। আমরা আলোচনা করেছি বঙ্গবন্ধুর সাথে। এমন যে দেখেন, নার্ভস কিন্তু একটা জায়গায় যে ব্রেক করবে, তো আমাদের তো নার্ভ ব্রেক করার কোনো একটা অপশন হতে পারে না, কিন্তু ওদের কিন্তু নার্ভ ব্রেক করবে, কারণ ওদের একটা অপশন আছে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ার গোলাগুলি অস্ত্র নিয়ে। আমাদের তো সেই অপশনটা নেই। তো সেই সময়টা কি করতে হবে, এগুলো আমাদের আলোচনায় এসেছে। আর এই 19-20 তারিখের দিকে আমাদের সেন্ট্রাল কমিটির মিটিংয়ে আমি নিজে এই সমস্তগুলো উত্থাপন করেছি এবং ওনার রেসপন্স দেখেছি। বঙ্গবন্ধুকে আমার মনে আছে 60 দশকে আমরা যখন ইংল্যান্ডে আমরা যখন লেখাপড়া করছি, সেই সময় সামরিক শাসন জারি করল আইয়ুব খান। তারপর থেকে তো আমরা চিন্তা যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এবং আমাদের ওখানেও যে একটা আমরা বাঙালি ছাত্ররা ছিলাম, তারা এই ব্যাপারটা নিয়ে আমরা একটা গ্রুপও তৈরি করেছিলাম। প্রফেসর সালাউদ্দিন সাহেব আমাদের সাথে জয়েন করেছিলেন, জহুর হোসেন চৌধুরী সাহেব গিয়েছিলেন, সংবাদের এডিটর, উনিও 6 মাসের স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন। ওরা সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে হবে, আমাদের স্বাধীন করতে হবে, এবং সেই জন্য আমাদের আর্ম স্ট্রাগলে যেতে হবে। বিস্তারিত আলাপ হয়েছিল। যখন আমার পাসপোর্ট ইম্পাউন্ড করে দিয়েছিল, 2 বছর পর পাসপোর্ট ফেরত পেলাম, তো এটা নিয়ে যখন 63 সালে ফিরলাম, আমার উপর ইনস্ট্রাকশন ছিল যে একমাত্র এক ব্যক্তি এটা করতে পারবেন, সেটা শেখ মুজিবুর রহমান। তো ওনাকে যে আমাদের এই মেসেজটা আপনি দেবেন তাদের পক্ষ থেকে। ওনাকে এসে যখন বললাম, তখন উনি একটা খুব ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। আমরা আর্ম স্ট্রাগলের কথা বলেছিলাম সব কিছু। উনি বলেন, দেখ, এসব কোথা থেকে আর্মস আসবে না আসবে তোরা জানবি, কিন্তু আমার যে কাজ, যদি মানুষের মনটাকে তৈরি করতে হবে, এবং সেই কাজটা আমি করব। এবং সেই জন্য আমার প্রথম দরকার হচ্ছে আওয়ামী লীগকে এখন ওপেন করা, কারণ তখন তো সব কিছু বন্ধ করে দিয়ে এনডিএফ করেছে। তো বলে যে আমার ফার্স্ট কাজ এইটা, এবং তোমরা যেটা বলছো সেটার সাথে একমত। তারপর থেকে আমি তার সাথে কাজ করেছি, দেখেছি উনি কিন্তু ওই কাজটাই করে চলেছেন, মানুষের মনটাকে তৈরি করতে। এবং 6 দফা যখন দেন, সে 6 দফার ভিতরে কিন্তু এই আত্মনিয়ন্ত্রণের কথাই ছিল, এবং সেই আত্মনিয়ন্ত্রণের বিষয়টাই উনি অলরেডি তৈরি করে ফেললেন। 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে সরকার চলেছে, সে কোন সরকার? এটা বঙ্গবন্ধু নেতৃত্বের সরকার। অতএব আমরাই একমাত্র বৈধ সরকার এবং ডিফ্যাক্টো এবং ডিজুরের সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর এই এখন তো ইললিগাল গভর্নমেন্ট, ইউজারপার, এবং সেইটাই আমরা কিন্তু ক্যাম্পেইন করেছি আমাদের মুক্তিযুদ্ধের সময়কালীন। বিদেশি কূটনীতিকদের সাথে পার্লামেন্টের মেম্বাররা এসছেন, সিনেটরসরা এসছেন, সাংবাদিকরা এসছেন। দ্যাট ওয়াজ বাই ব্রিফিং যে উই আর দ্য লিগাল গভর্নমেন্ট। অতএব আমাদের যে লিগাল গভর্নমেন্ট ইয়ে ছিল ইউজারপার, এবং সেটা পাকিস্তান সুপ্রিম কোর্ট এই আসমা জিলানির মামলার রায়ে সেটা ঘোষণা করলেন যে দ্যাট ওয়াজ অ্যান ইউজারপার। অতএব হি হ্যাড নো ভ্যালিডিটি। তো এই যে একটা ইলিগাল গভর্নমেন্ট, পাশাপাশি যে আমরা লিগাল গভর্নমেন্ট তৈরি করলাম অ্যান্ড ডিফ্যাক্টো গভর্নমেন্ট তৈরি করলাম 1 তারিখ থেকে, এইটা যদি ফখরুল ইসলাম সাহেবরা বুঝতে না পারে, আজকে রিজভি বলেছেন, তো তাহলে পারে তো এটা খুব দুঃখজনক, আনফরচুনেট ব্যাপার। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু চট করে ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে বলছি শহীদুল ইসলাম। বলুন। আমার প্রশ্ন, 14 আলোচক স্যার আছেন, রেজিস্ট্রার আমিন ইসলাম স্যার, মনির ইসলাম সেলিম এবং মুসলিম মাহমুদ। আমার প্রশ্ন হলো যে আজকে নিজে দেখলাম যে বিএনপি দায়িত্বশীল দুজন নেতা 7ই মার্চ উপলক্ষে স্ববিরোধী বক্তব্য পেশ করলেন। আমার প্রশ্ন হলো স্যারের কাছে যে এই বক্তব্যটা তাদের কি বলা উচিত কিনা। ধন্যবাদ। এটা নিয়ে আমরা কিছুটা আলাপ করেছি। সেলিম ভাই যদি একটু বলেন আবার। না দেখেন, এই যে যে এখনো যেটা বলে বেড়াচ্ছে জি। বিএনপি, না, স্বাধীনতার ঘোষণা নিয়ে এই বিতর্কটায় আমি যারা আমার থেকে ভিন্ন মতে বলছে তাদের সঙ্গে আমি একটা বাহাসে জড়িত হওয়ার ফাঁদে পড়তে রাজি না। কারণ ইতিহাস কেউ বিকৃত করতে পারে না, ইতিহাসের ইন্টারপ্রিটেশন বিকৃত করার চেষ্টা করতে পারে, কিন্তু ইতিহাস আমাদের এই শিক্ষাই দেয় যে শেষ বিচারে ইতিহাসের প্রকৃত উপাদান সেটা জনসমক্ষে আসবেই। দ্বিতীয় কথা হলো, এই কনফিউশন আপনি অ্যাভয়েড করতে পারবেন না, তার কারণটা আমাদের বুঝতে হবে। আমার বিবেচনা এটা হলো এই যে মুক্তিযুদ্ধে আমরা যারা অংশ নিয়েছিলাম তার ভেতরে মোটা দাগে দুইটা অংশ ছিল। একটা হলো নীতি আদর্শগত অবস্থান থেকে মুক্তিযোদ্ধা হওয়া, আর কেউ কেউ, সংখ্যায় তারা কম, তারা কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল পরিস্থিতির ঘটনাক্রমে, কম্পালশন অফ সার্কামস্টান্সেস। এবং কম্পালশনস অফ সার্কামস্টান্সেস এর কারণে যারা মুক্তিযুদ্ধ হয় তারা কিন্তু মুক্তিযুদ্ধটাকে বিবেচনা করবে যে 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর, কোটেশন ফিনিশ। সুতরাং এইটার ঘোষণাটার উপরে তারা প্রাইমারি দিবে, অফিসিয়াল ঘোষণাটা কে দিল। কিন্তু আমি যদি আরেকভাবে বলি যে এই ঘোষণা বিন্দু 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 করে দীর্ঘকাল ধরে রচিত হতে হতে এসে সেটা চূড়ান্তভাবে অভিব্যক্ত হয়েছে জনগণের সশস্ত্র সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার ভেতর দিয়ে। এবং আপনি দেখেন 25শে 26শে মার্চের আগেও আমাদের এখানে কিন্তু প্রতিরোধ শুরু হয়ে গেছিল। যাদবপুরের বিদ্রোহের কথা ভুলে যান কেন? এবং আরো এরকম অসংখ্য ঘটনা কিন্তু সেগুলো শুরু হয়ে গিয়েছিল। এবং কারফিউ ভেঙে, এই যে মার্চ মাসের কথা বলি, উত্তাল মার্চ, 1 মার্চের পরে কারফিউ জারি করা হলো, এইদিকে আমরা হরতাল ডাকলাম, কারফিউ ভেঙে যে মিছিলগুলো বের হলো এবং অনেকে শহীদ হলো, সেই লাশগুলো নিয়ে আসা হলো, কারফিউ তো আর থাকলো না, ইয়াহিয়া খানের ঘোষণা সরকারের অমত থাকলো না। সুতরাং আমি বলতে চাই যে কোশ্চেনটা হলো যে মুক্তিযুদ্ধ শুধু 9 মাসের ব্যাপার ছিল না, এবং জিনিসটা এরকম ছিল না যে কেউ একজন সুইচ অন করে দিল আর সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। ব্যাপারটা মোটেও ছিল না। যারা এইভাবে বিবেচনা করে তারা চিরদিন অন্ধের মতো ঘোষক খুঁজে বেড়াবে। কিন্তু পার্টিনাল কোশ্চেনটা হলো জনগণকে কে তার ঐক্য এবং সংগ্রামের ইউনিফায়ার হিসেবে কোন ব্যক্তিটা প্রধান অবস্থান গ্রহণ করেছিল, এবং সেটা নিঃসন্দেহে 1927 সালে যখন শিক্ষা গোষ্ঠী হয়, মোতাহার হোসেন এবং কাজী মোতাহার হোসেন, আব্দুল ওদুদ, তারা একটা কথা বলছে, স্লোগানটা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বিএনপি যখন এই ধরনের কথা বলে স্বাধীনতা সম্পর্কে, এবং তখন মনে হয় যে মূর্খদের সঙ্গে তর্ক করে তো আপনি আর কিছু করতে পারবেন। আপনি 30 সেকেন্ড। আমি মনে করি যে কথাটি তারা বলতে চান বা বলেন বা বলার চেষ্টা করেন সেটা এত অসার একটি কথা, কারণ বাংলাদেশের সকল জনগণ আমাদের সংবিধানে প্রতি অনুগত, এইটাই তো আমাদের রাষ্ট্রের ভিত্তি। এবং একই সাথে আমাদের প্রথম যে সাংবিধানিক দলিল, যেটা আপনি আমাকে পরিচয় করেছেন, যে আমাদের ঘোষণাপত্রের রচয়িতা বলেছেন আমাকে, সেখানে আমরা লিখেছিলাম যে যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের বিসংবিধিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সনের 26 মার্চ তারিখে, ওই যে বললাম আরেকটি গুলিও যদি চলে, অতএব যে গুলিটা চললো 12টা, তার পরপরই কিন্তু যে ঘোষণা রেডিওতে মাধ্যমে বিভিন্ন জায়গায় গেল, নুরুল হক ইঞ্জিনিয়ার সাহেব তার ট্রান্সমিটারের মাধ্যমে যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো এখন ঐতিহাসিক দলিল হিসেবে আছে। 26শে মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন
এবং বাংলাদেশের মর্যাদা অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। ধন্যবাদ। এই দলিলটা যে অবিশ্বাস করে সে তো বাংলাদেশের নাগরিক হবার যোগ্যতা রাখে না। ধন্যবাদ। আমরা আশা করব এই সমস্ত কথা যারা বলেন তাদের নিশ্চয়ই একদিন না একদিন তাদের উপলব্ধি হবে। এবং আজকে এই 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চের এই ক্ষণে আমরা আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।